আচ্ছা, এবারে তোমরা তিনটে প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জেনে গেছো। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, সেটা আমি তোমাদের আজকে আলোচনা করে দেখাবো। তো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা বলা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা বলা হয়। এই আলফা বিটা গামার মধ্যে রিলেশন খুব সহজে আমরা বের করতে পারি। কিভাবে? ক্যালকুলাসের সাহায্য করা যায়, আবার পার্টের গণিতের নিয়মেও করা যায়। ঠিক আছে, তো আমি এমনি সাধারণ নিয়মে বলে দিচ্ছি। তো একটা ধাতব পাত নিলাম, ঠিক আছে, একটা ধাতব পাত নিয়েছি। এই ধাতব পাতের বর্গাকার পাত নিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা পাতের দৈর্ঘ্য ধাতব পাত, এর দৈর্ঘ্য এল আর প্রস্থ এল। অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রফল এর সমান কত? এর সমান এল এর এল স্কয়ার। এটা T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল। এরপর এটা উষ্ণতা বাড়ালে ক্ষেত্রফল বেড়ে গেল, এটা T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করেছি। তাহলে এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য কত হবে? এল ড্যাশ এল ড্যাশ। ঠিক আছে, এখন ক্ষেত্রফল হবে এল ড্যাশ এল ড্যাশ। হ্যাঁ, কি বল? এখন দেখো, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল এল স্কয়ার। আচ্ছা, এইটা হচ্ছে তোমাকে উষ্ণতা T2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, তাহলে অন্তিম দৈর্ঘ্য হলো এল, তাহলে L2 ধরে নেই, L2। তাহলে অন্তিম দৈর্ঘ্য L2 সমান কত? প্রাথমিক দৈর্ঘ্য ইনটু 1 প্লাস আলফা টি। এটা আমরা জানি ফর্মুলা। T মানে উষ্ণতা বৃদ্ধি, T সমান উষ্ণতা কত? T2 মাইনাস T1। এটা তো অন্তিম প্রাথমিক বাদে এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, T ধরা হয়। ঠিক আছে, L2 হলো। তাহলে এখন তাহলে ক্ষেত্রফল কত হবে? S2 হলো কি জানি? S1 ইনটু 1 প্লাস বিটা টি। ক্ষেত্রফল বৃদ্ধি, অন্তিম ক্ষেত্রফল সমান প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 1 প্লাস বিটা টি আমরা জানি। ঠিক আছে, এগুলো বসিয়ে দেবো। তাহলে অতএব S2 ইকুয়াল S1 মানে কত? L স্কয়ার L1 ধরে নিচ্ছি বলো, হ্যাঁ, L1 স্কয়ার ইনটু 1 প্লাস বিটা টি। আর S2 মানে কত? S2 সমান L2 স্কয়ার। L2 সমান কত? L2 স্কয়ার, L2 সমান কত? L1 ইনটু 1 প্লাস আলফা টি তার হোল স্কয়ার। পুরোটা L1 স্কয়ার ইনটু 1 প্লাস আলফা টি ভাঙবে, 1 প্লাস 2 আলফা টি হবে। ঠিক আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এটা a প্লাস b হোল স্কয়ারকে ভাঙো, a স্কয়ার প্লাস 2ab টা নিচ্ছি প্লাস b স্কয়ার, মানে আলফা স্কয়ার টি স্কয়ারটা নিয়ে নি। কেন বলতো? বাদ দিয়ে দিচ্ছি, কারণ আলফা তো খুবই ছোট, তার হোল স্কয়ার করলে আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, এবার 1 আর 2 তুলনা করে S2 এর সঙ্গে মিলে গেছে, তাই এটার সঙ্গে সব মিলালে কম্পেয়ার করলে দেখো এই বিটা কার সঙ্গে সমান হবে? 2 আলফার সঙ্গে সমান হবে। অর্থাৎ বিটা সমান 2 আলফা পেয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে তো। এবারে আলফা বিটার মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, এটা আমি ধরো দাগ দিয়ে রাখলাম, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার বিটা গামার মধ্যে রিলেশন দেখবো, এই আলফা গামার মধ্যে। আলফা বিটা হলো আলফা গামার মধ্যে দেখবো, তাহলে ব্যাপারটা হয়ে যাবে। তার জন্য একটা ঘন বস্তু নেবো আমরা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কত? দৈর্ঘ্য এল, প্রস্থ এল, উচ্চতা এল। আমরা আয়তন কত? v1 সমান l কিউব, প্রাথমিক আয়তন। অন্তিম আয়তন v2 সমান কত হবে? তাহলে তার দৈর্ঘ্যটা বের হবে l ড্যাশ হবে। T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এটা ছিল, আবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আকার অনেক বড় হয়ে গেল ঘন বস্তু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা l ড্যাশ করে। এটা হচ্ছে উষ্ণতা হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করেছি। তাহলে এখন অন্তিম দৈর্ঘ্য সমান প্রাথমিক দৈর্ঘ্য ইনটু 1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইনটু উষ্ণতা বৃদ্ধি আমরা জানি। অর্থাৎ আয়তন v2 সমান কত হবে? আয়তন v2 সমান l ড্যাশ তার হোল কিউব, মানে l ইনটু 1 প্লাস আলফা টি তার হোল কিউব পুরোটা।
এল তাহলে কিউব, এইটা 1 প্লাস 3 আলফা টি নু, বাকিটা আমরা বাদ দিয়ে দেবো, আলফা স্কোয়ার আলফা কিউব গুলো বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এ প্লাস বি তাহলে কি মানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, ঠিক আছে, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, আমরা আলফা এক ঘাত কামড়ো, বাকিগুলো বাদ দিয়ে দেবো আমরা, ব্যাস। এল কিউব মানে কত, v1 তাহলে কিউব ইন্টু 1 প্লাস 3 আলফা টি, এটা 4 নম্বর হলো। আবার আমরা জানি অন্তিম আয়তন v2 হলো প্রাথমিক আয়তন ইন্টু 1 প্লাস আয়তন প্রসারণ করে উষ্ণতা বৃদ্ধি, এটা 2 নম্বর, ঠিক আছে। সরি, এল কিউব মানে ভি কিউব, v1 কিউব, এল কিউব মানে v1 বসে 1 আর 2 তুলনা করে পায় 1 আর 2 হতে পায়, বাঁ দিকগুলো সব মিলে গেছে, v2 v1 v1 1 1 t তাহলে গামা সমান 3 আলফা, আর 3 আলফা সমান গামা, বা গামা সমান 3 আলফা, ঠিক আছে। এই প্রমাণ হয়ে গেল, দেখো বিটা সমান 2 আলফা, হ্যাঁ, গামা সমান 3 আলফা, আমরা পেয়ে গেলাম সম্পর্কে। তাহলে আলফা সমান বিটা বাই 2, আবার আলফা সমান এখানে পাচ্ছি কত, গামা বাই 3, এখানে আলফা সমান পাচ্ছি বিটা বাই 2, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এই রিলেশনটা মনে রাখবে, আলফা বিটা গামার মধ্যে রিলেশন, তোমরা ক্লাস 10 এ পড়েছিলে, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, এখানে তোমরা পেয়ে গেলে আলফা বিটা গামার মধ্যে রিলেশন, ওকে। এবারে উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বেরও পরিবর্তন হয়, এই থিওরিটাও করতে হয়। উষ্ণতা বর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন হয় কিরকম, তাহলে একটা ধরো কঠিন পদার্থের ভর সমান কি জানি আয়তন ইন্টু ঘনত্ব, এটা ধর T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল, ঠিক আছে। এবার উষ্ণতা বাড়িয়ে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে ভর তো একই থাকবে, ভরের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা জানি কঠিন পদার্থের ভর একই, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, তাহলে আয়তন বাড়বে, তাহলে কিন্তু ঘনত্ব তাহলে কী হবে, কমে যাবে, কারণ এখন হচ্ছে আয়তন হচ্ছে v2 আর ঘনত্ব হচ্ছে t2, তাহলে যেহেতু ভর একই, তাই তো দুটোর ভর একই, অর্থাৎ বলতে পারি v1 d1 সমান v2 d2, ঠিক আছে। তাহলে অর্থাৎ v1 d1 আর অন্তিম আয়তন v2 সমান উষ্ণতা বাড়লে অন্তিম আয়তন আমরা জানি v2 হলো কি জানি v1 * 1 প্লাস গামা t, টা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, তাহলে v2 এর জায়গায় এটা বসিয়ে দাও, v1 * 1 প্লাস গামা t ইনটু d2, ওকে। এবারে চলে এসো, v1 কেটে গেল, অতএব d2 সমান হবে এটা জিনিস চলে যাবো d1 বাই 1 প্লাস গামা t, তাহলে অন্তিম ঘনত্ব সমান প্রাথমিক ঘনত্ব বাই এটা সমান d1 1 প্লাস গামা t, এটাকে উপরে তুলে দাও, -1, এটা কিছু না, মানে উপরে পাওয়ার 1 আছে, উপরে হলো -1 হলো সমান d1 ইনটু প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 1 মাইনাস গামা t। দেখো উষ্ণতা বাড়লে সবার ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়ে, ক্ষেত্রফল বাড়ে, আয়তন বাড়ে, কিন্তু ঘনত্ব কি হয়, কমে যায়, তাই মাইনাস চিহ্ন হচ্ছে, ঠিক আছে। v2 হলো v1 1 প্লাস গামা t, আর উষ্ণতা বাড়লে আয়তন কি হচ্ছে বাড়ে, প্লাস চিহ্ন, কিন্তু ঘনত্ব কমে, তাই মাইনাস চিহ্ন। তো
তো d2 d1 ইন্টু 1 মাইনাস গামা টি। ঠিক আছে, তো এটা একটা ফর্মুলা মনে রাখতে হবে। এবারে চলে এসো তাপীয় পীড়ন। তাপীয় পীড়ন কি? ধরো এরকম একটা ধাতব দ্বন্দ্ব, তার দুটো প্রান্ত দৃঢ়ভাবে আটকে রাখা হয়েছে। দুটো প্রান্ত, একটা ধাতব দ্বন্দ্ব, তার দুটো প্রান্তকে দৃঢ়ভাবে আটকানো আছে। একটা ধাতব দ্বন্দ্ব, একটা ধাতব দ্বন্দ্ব, তার দুটো প্রান্তকে দৃঢ়ভাবে আটকে রেখেছে। কি দিয়ে? ধরো দু প্রান্তকে এরকম একটা দৃঢ়ভাবে আটকে রাখা আছে। ঠিক আছে, হ্যাঁ ধাতব। এবার আমি ধাতব দ্বন্দ্বের উষ্ণতা বাড়াচ্ছি। উষ্ণতা বাড়লে দুদিকে প্রসারিত হতে চাইবে, কিন্তু দৃঢ়ভাবে আটকানো থাকার জন্য প্রসারিত হতে পারছে না। তার ওর মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। যে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, আর পীড়ন মানে যেন প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন। তাহলে তাপের প্রভাবে ওর মধ্যে যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল, ঠিক আছে, এই দ্বন্দ্বটার প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে সেটাকে বলা হয় তাপীয় পীড়ন। মানে বাইরে তাপ প্রয়োগের সাহায্যে পীড়ন ঘটানো হচ্ছে। আমরা কি করছিলাম স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে বাড়িতে বল প্রয়োগ করে, এখানে তাপ প্রয়োগ করে করা হচ্ছে বলে এখানে বলা হচ্ছে তাপীয় পীড়ন। তাহলে তাপীয় পীড়ন থেকে আমরা বের করে নেবো কি পাবো না, এখানে আমরা পাবো ধরো দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হলো। যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ায়, উষ্ণতা যদি বৃদ্ধি হয়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে? এল হচ্ছে। আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল, প্রাথমিক দৈর্ঘ্য এল। দ্বন্দ্বটা প্রাথমিক দৈর্ঘ্য এল ধরেছি, তার দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতা বৃদ্ধি আমরা জানি। তাহলে ওই ইয়ং গুণাঙ্ক থেকে আমরা জানি ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি, স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি, আর প্রাথমিক এল হচ্ছে ক্যাপিটাল হচ্ছে দিয়ে ডেল্টা এল বাই এল। দৈর্ঘ্য বৃদ্ধিটাকে ডেল্টা এল ধরছি এখানে। ঠিক আছে, ডেল্টা এল বাই প্রাথমিক দৈর্ঘ্যটা হচ্ছে এল, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য স্মল এল ধরেছি। তাহলে ওয়াই এটাই কথা না, এ বাই এ ইনটু স্মল এল বাই ডেল্টা এল। অতএব এ বাই এ স্মল এল বাই দৈর্ঘ্য বৃদ্ধিটা বসে দাও, এল আলফা টি। অতএব ওয়াই এ ইকুয়াল ওয়াই এ আলফা টি। দেখো প্রযুক্ত বল মানে অভ্যন্তরীণ যে প্রতিক্রিয়া বল তৈরি হলো সেটা হচ্ছে ওয়াই এ আলফা টি। এটা ফর্মুলা মনে রাখতে হবে। অতএব পীড়ন সমান, অতএব যে পীড়ন তৈরি হচ্ছে তাকে তাপীয় পীড়ন বলা হয়। তাপীয় পীড়ন মানে জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে এ বাই এটাই দিয়ে নিয়ে চলে আসো, এটাকে দিয়ে এ বাই মানে ওয়াই আলফা টি। ওয়াই আলফা টি মানে ইয়ং গুণাঙ্ক ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এটা তাপীয় পীড়নের রাশিমালা। হ্যাঁ, অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল আর তাপীয় পীড়নের এটাই রাশিমালা। বুঝতে পারছেন নাকি? দেখো এবার কঠিন পদার্থের প্রসারণে ব্যবহারিক প্রয়োগ, এর সুবিধা অসুবিধা আছে এগুলো একটু দেখে নেবে। কী কী সুবিধা অসুবিধা আছে এগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি এদিকটা কঠিন পদার্থের প্রসারণ হয়ে গেল। এবার তরলেরও প্রসারণ, তরল পদার্থের প্রসারণ।
তরল পদার্থের প্রসারণ, এক্সপ্যানশন অফ লিকুইডস, তরল পদার্থে। তরল পদার্থে কি প্রসারণ না, তরল আমরা কঠিন পদার্থকে বাইরে থেকে সরাসরি তাপ দেওয়া যায়, কিন্তু তরলকে তো বাইরে থেকে সরাসরি তাপ দেওয়া যাবে না। কেন না, তরলকে কোনো না কোনো একটা পাত্রে নিতে হয়। তো ধরো এরকম আমি একটা আকারের একটা পাত্র নিয়েছি, হ্যাঁ, গুরুতর ফ্লাক্সের মধ্যে একটা পাত্র নিয়েছি। এই লেভেল পর্যন্ত তরল ছিল, তরলের লেভেল ছিল এই পর্যন্ত। এই লেভেল পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবারে ধর আগে তো বাইরে থেকে তাপ দিলে কি হবে, বাইরে থেকে আমি তাপ দিচ্ছি, বাইরে থেকে তাপ দিলে হিট যদি দিই, এখানে হিট যদি দিই, তাহলে আগে কে তাপ পাবে, তরল পদার্থ তাপ পাবে না কঠিন পদার্থ ওই পাত্রটা তাপ পাবে? নিশ্চয়ই পাত্র পাবে। তাহলে পাত্র ওই তাপ পেলে কি হবে, পাত্রটা আয়তনে প্রসারিত হবে, আয়তনে প্রসারিত হলে তরলের লেভেল কি হবে, ওদার থেকে ধীরে ধীরে এদার পর্যন্ত নেমে আসবে, কারণ ভিতরে তরল তখনও তাপ পায়নি। বাইরের পাত্রটা কঠিন পদার্থ, সে আগে তাপ পাচ্ছে, হিট পাচ্ছে, তাহলে সে আগে আয়তনে প্রসারিত হচ্ছে, পাত্রটা আয়তনে প্রসারিত হচ্ছে, কিন্তু তরল আয়তনে প্রসারিত হচ্ছে না। তাহলে পাত্র আয়তনে যদি বেড়ে যায় এরকম আগে, তাহলে কি হবে, তরলের লেভেলটা নেমে আসবে। তাহলে এইটা হচ্ছে কি পাত্রের প্রসারণের জন্য হচ্ছে, পাত্রের প্রসারণের জন্য তরল প্রথমে আগে ব্যাকে নামবে, নিচেতে নামবে, এরপর ভিতরে তরল যখন এবার তাপ পাবে, আমরা জানি তরলের আয়তন প্রসারণ কঠিনের তুলনায় অনেক বেশি। যেই ভিতরে তাপ তরল পাবে তখন পাত্রের প্রসারণ নগণ্য হয়ে যাবে, তখন তরলটা ধীরে ধীরে আর নিচে না নেমে তরলটা আয়তন প্রসারণের জন্য তরলটা থেকে এই বি দাগ পর্যন্ত উঠে আসবে, এই বি দাগ পর্যন্ত উঠে গেল। তাহলে এটা তরলটার প্রকৃত প্রসারণ, তরলের নিজস্ব প্রসারণ হচ্ছে, তরলের এটা প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে প্রকৃত প্রসারণ। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখছি তরলটা ও থেকে বিদাগ পর্যন্ত গেছে। এটা আমরা প্রথমে দেখি তরল ওদা গেছিল, পরে দেখছি তরল আয়তনে প্রসারিত হয়ে বিদা গেল, মানে নিচে দিয়ে নেমে যে উঠলো এটা আমাদের চোখে ধরা পড়ে না। আপাত দৃষ্টিতে দেখছি যে আমরা তরল ও থেকে বিদা গেল, তার নিশ্চয়ই এটা তরলের আপাত প্রসারণ। তার মানে আমরা কঠিনের ক্ষেত্রে দেখেছিলাম শুধু একটাই আয়তন প্রসারণ ছিল কঠিনের উষ্ণতা বাড়ালে, কিন্তু তরলের ক্ষেত্রে দেখছি যে কঠিনের মতন একটা প্রসারণ বা একটা প্রসারণ গুণাঙ্ক নেই। কেন না, কারণ তরলটাকে কোনো না কোনো আগে পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়, আগে পাত্র তাপ পাচ্ছে, তাহলে পাত্রের আগে আয়তন প্রসারণ হচ্ছে, সেই জন্য তরল কিছুটা লেভেল নেমে গেল, তারপরে ভিতরে তরল যখন তাপ পেল তার আয়তন প্রসারণ কঠিনের তুলনায় অনেক বেশি হলো, ফলে তরল দ্রুত গতিতে তখন এ দাগ থেকে বি দাগ পর্যন্ত গেল। এটা হচ্ছে তরলের নিজস্ব প্রসারণ, এ থেকে বি দাগ পর্যন্ত যে তরলটা গেল উঠলো। তারপরে আমরা ঘুরিয়ে বলতে পারি তাহলে এ বি, এ বিটা কি করে হলো, আগে ও থেকে এ দাগ পর্যন্ত নেমেছে, তারপর এ থেকে বিতে গেছে, তাহলে এ বি সমান ও এ প্লাস ও বি। এ বিটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ সমান ও এটা হচ্ছে পাত্রের প্রসারণের জন্য হচ্ছে প্লাস এটা হচ্ছে আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ, এই দুটো প্রসারণের সঙ্গে সমান হবে। তাহলে অতএব এবার ঘুরিয়ে বলতে পারি তাহলে তরলের প্রকৃত প্রসারণ বাই সবগুলোর ক্ষেত্রে যদি প্রাথমিক আয়তন, যে তরলটা ছিল তার প্রাথমিক আয়তন যা, পাত্রেরও প্রাথমিক আয়তন তাই, তার সবগুলোর প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি দিয়ে যদি সবগুলোকে ভাগ করে দিই,
সবগুলো কি V1T, V1 মানে প্রাথমিক, V1টা হচ্ছে প্রাথমিক আয়তন তরলের বা বা যে পাত্র আছে তার প্রাথমিক আয়তন, আর টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এটা আমরা জানি, এটা উষ্ণতা বৃদ্ধিকে কি দিয়ে পড়াশোনা। মানে সবগুলোকে দেখো প্রাথমিক আয়তন উষ্ণতা বৃদ্ধি দিয়ে যদি ভাগ করে দিই, তিনটে একই জিনিস দিয়ে ভাগ হচ্ছে, তাহলে দেখো এটা একটা গুণাঙ্কের আকারে সব চলে এসলো প্রত্যেকটাই। দেখো তরলের প্রকৃত প্রসারণ বা প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি, তার মানে এটাকে বলবো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা রিয়াল, গামা প্লাস এই সমান পাত্রের প্রসারণ মানে পাত্রের আয়তন প্রসারণ বা পাত্রের প্রাথমিক আয়তন উষ্ণতা বৃদ্ধি, মানে পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি হচ্ছে যেহেতু কঠিন, প্লাস তরলের আপাত প্রসারণ বা প্রাথমিক আয়তন উষ্ণতা বৃদ্ধি, এটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা অ্যাপারেন্ট, তাই এ গামা এ, গামা রিয়াল সমান গামা জি প্লাস গামা এ, সম্পর্কটাও প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে করবে ছবি দিয়ে। সংজ্ঞাগুলো কি বলবো তাহলে, প্রত্যেকটারই সংজ্ঞা যে প্রত্যেকটারই সংজ্ঞা বলবে কি, ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কে যা সংজ্ঞা, তরলের ক্ষেত্রেও তাই, শুধু একটু অ্যাড করতে হবে। কিরকম না, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বলতে গেলে একইভাবে বলবো, কোন তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, আমার যেটা কঠিনে হয়েছে, এটা আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, কোন তরলের প্রতি একক আয়তনে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, বাকি একক মাত্রা সব কঠিনের ক্ষেত্রে যা ছিল তরলের ক্ষেত্রেও তাই। তো তরলের কঠিনের 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক ছিল, আলফা বিটা গামা, কিন্তু তরলের 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক, দুটোই আয়তন প্রসারণ গুণাঙ্ক, কিন্তু একটা গামা রিয়াল মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে গামা এ মানে অ্যাপারেন্ট মানে আপাত প্রসারণ গুণাঙ্ক। এই দুটো প্রসারণ গুণাঙ্কের মধ্যে এই প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব ধর্ম, কোন পাত্রে আছে সেটা দেখার দরকার হয় না, এটা সবসময় ফিক্সড, একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে এর প্রসারণ গুণাঙ্কটা আমার নির্দিষ্ট। কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের উপর নির্ভর করছে, এটা যদি খুব বেশি হয়, যে পাত্রের প্রসারণ গুণাঙ্ক বেশি তার ক্ষেত্রে অ্যাপারেন্টটা কম হবে, বা যার ক্ষেত্রে এটা কম তার ক্ষেত্রে এটা বেশি হবে, কারণ দুটো যোগফল কনস্ট্যান্ট ফিক্সড, এটা বাড়লে এটা কমবে বা এটা কমলে এটা বাড়বে। তার মানে আপাত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে, কিন্তু তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপর নির্ভর করে না, এটা শুধুমাত্র তরলের নিজস্ব ধর্ম, তরলের উপর নির্ভর করে। আচ্ছা, এবার তোমার যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো কতদিন হবে অঙ্ক আরেকটু আছে। এবার যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, ঠিক আছে, এইটাহলে তোমার ইংলিশটা মোটামুটি শেষ হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের বলবো, জলের ব্যতিক্রান্ত প্রসারণ, এটা পড়েছো তোমার 7-8-এও ছিল, 9-এও ছিল। জলের ব্যতিক্রান্ত প্রসারণ জিনিসটা কি, আমরা জানি যে কোনো কঠিন পদার্থ বাইরে থেকে তাপ দিয়ে যদি তার উষ্ণতা বাড়ানো হয়, তাহলে কঠিন পদার্থ, তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ সবার ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, এটুকু আমরা জানি। কারণ উষ্ণতা যত বাড়াবো কঠিন তরল বা গ্যাসের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, কারণ ওদের আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যাবে, অণুগুলো দূরে সরে যাবে। কিন্তু জলের ক্ষেত্রেও ঘটে, কিন্তু শুধুমাত্র দেখা গেছে এই জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই রেঞ্জের মধ্যে, যদি আমি এটা আয়তন ভার্সেস উষ্ণতা যদি লেখচিত্র করি, দেখা যাচ্ছে জলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে আয়তন না বেড়ে আয়তন কমে কি হয় না, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন সবচেয়ে বেশি কমে যায়, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে,
0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ক্ষেত্রে উষ্ণতা বাড়াচ্ছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এভাবে উষ্ণতা বাড়াচ্ছি, দেখা যাবে আয়তন এখন নিচু দিয়ে নামছে, মানে আয়তন কমছে। তারপরে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে উষ্ণতা যত বাড়াবো জলের ক্ষেত্রে আয়তন অন্যান্য কঠিন তরল গ্যাসের মতন আবার আয়তন বাড়ে। তাহলে এই যে এই রেঞ্জের মধ্যে উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন না বেড়ে কমছে, এটা ব্যতিক্রমী ঘটনা, তাই এটাকে বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ। আবার আমরা জানি আয়তন কমলে ঘনত্ব বাড়ে, তাহলে ঘনত্ব ভার্সেস যদি লেখচিত্রটা যদি আমরা ড্র করি এরকম হবে। এইটা যদি আমি ঘনত্ব করি, এটা যদি তোমাকে উষ্ণতা যদি করি, এটা কিন্তু লেখচিত্রটা এইরকম হবে, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘনত্বটা বেশি হবে, কারণ আয়তন সবচেয়ে কম, মানে ঘনত্ব সবচেয়ে বেশি। তারপর উষ্ণতা বাড়ালেও ঘনত্ব কমবে, উষ্ণতা কমালেও ঘনত্ব কমবে। আমরা জানি সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব কত, 1 গ্রাম পার সিসি। তারপর উষ্ণতা বাড়লেও ঘনত্ব 1 এর থেকে কমে যাবে 0.99, এটাও 0.99, এভাবে কমে কমে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো গ্রাফ, আয়তন ভার্সেস উষ্ণতা আর ঘনত্ব ভার্সেস উষ্ণতা, জলের ব্যতিক্রান্ত প্রসারণে দুটো গ্রাফ করবে আর কাকে বলে। আর 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এই যে জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে গেল, এর একটা সুবিধা আছে। কি সুবিধা না, শীত প্রধান দেশে যে শীতকালে তো কি হয়, বায়ুমণ্ডলের উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডেরও নিচে নেমে যায়, তো এটা -5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তাহলে সেইখানে পুকুরে যে জলগুলো থাকে, জলে তলদেশের উষ্ণতা দেবে 4 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকে। 4 3 2 1, তারপর চলে এলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর এখানে কি হয়, বরফ জমে যায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ। ঠিক আছে, আর এটা ঠান্ডা জল, এখানে তলায় একবারে জলটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকে। কেন বলো তো? কারণ আমরা জানি জল হচ্ছে তাপের কুপরিবাহী, অর্থাৎ পরিবহন পদ্ধতিতে তাপ, জলের ক্ষেত্রে তাপটা পরিবহন পদ্ধতিতে এক স্তর থেকে আরেক স্তরে যেতে পারে না, একমাত্র পরিচালন প্রণালীতে তাপের পরিবহন, এই পরিচালন প্রণালীতে তাপ উষ্ণতর থেকে শীতলতর স্থানে যায়। তো এটা বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক কম, -5, এখানে জলের উষ্ণতা অনেক বেশি, তাহলে এখান থেকে তাপ এখানে যাওয়ার কথা, কিন্তু পরিবহন প্রণালীতে যাবে না, যাবে কোন প্রণালী, পরিচালন প্রণালী। অর্থাৎ এই কণাগুলো পরিচালন প্রণালীতে কি হয়, জলের এই কণাগুলো নিজে থেকে তাপকে উষ্ণতর থেকে শীতলতর স্থানে জলের কণা বয়ে নিয়ে যাবে, অর্থাৎ নিচের জল উপরে উঠবে আর উপরের জল নিচে দিয়ে নামবে, তবেই তাপ উষ্ণতর থেকে শীতলতর স্থানে যাবে। কিন্তু যেহেতু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমতে কমতে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে, তখন জলের ঘনত্ব যখন সবচেয়ে বেশি, আর ঘনত্ব বেশি মানে জল ভারী হয়ে যায়। তা তলদেশের জল সবচেয়ে ভারী, উপরের জল হালকা, তাহলে উপরের জল কখনো হালকা জিনিস কি নিচে দিয়ে নামবে না, উপরে উঠবে, আর ভারী জিনিস নিচে দিয়ে থাকবে। সেই জন্য জলের কণাগুলো ভারী হয়ে যাওয়ার জন্য সে নিজে থেকে আর উপরে উঠতে পারছে না, আর উপরে হালকা জল সে নিচে নামতে পারছে না। তাহলে কি করবে, এই জায়গাটায় এই অবস্থাতেই রয়ে যাবে। ফলে এই যেহেতু জলের কণা উপরে উঠতে পারছে না, তাই এই উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে স্থির থাকবে। ঠিক আছে, এবারে পর্যায়ক্রমে 4 3 2 1 0 হয়ে এখানে বরফ থাকবে, কিন্তু তলদেশ জলই থাকবে। ফলে জলজ প্রাণীরা এই তলদেশে সহজে বেঁচে থাকতে পারে। এটা একটা সুবিধা জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, তা তোমাদের কঠিন তরলের প্রসারণ সংক্রান্ত সব থিওরি ফিওরিগুলো সব করে দিচ্ছি। তোমরা এই হর্সের এমসিকিউগুলো সব দেখে নেবে, যা যা আছে এখান থেকে বেশি এমসিকিউই পড়ে, হ্যাঁ, এগুলো সব দেখে নেবে। আচ্ছা, পর নেক্সট ক্লাসে তোমাদের আমি এই সংক্রান্ত অঙ্কগুলো সব করাবো।